সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্ক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাকে অর্থাৎ নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছে। এখন ইন্টারপোল এই ব্যাপারে তুরস্ককে কী সাহায্য করে সেটা দেখার ব্যাপার। কেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্ক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো? এপাশে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে ইহুদি বিরোধী ডিকটেটর বলে অভিহিত করেছে। ইসরায়েলি বা এরদোগানকে এখন হঠাৎ করে ডিকটেটর বলছে কেন? এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে তুরস্ক উন্নত মানের অফেন্সিভ এবং ডিফেন্সিভ সামরিক সরঞ্জামাদি এগুলো পাঠাচ্ছে সিরিয়ায়। এই সতর্কবার্তার আগে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠক করেছে। এদিকে অন্য মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্তত 200 থেকে 250টি আর্মার্ড ভেহিকেল অর্থাৎ সাজোয়া যান এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই রকম একটা প্রেক্ষাপটে মনে হচ্ছে বা প্রশ্ন আসছে, তাহলে কি ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সংঘাত কি আসন্ন? এরই সাপোর্টে ভিন্ন একটি খবর আছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI বলেছে, ইরানের উপর যদি আমেরিকা নতুন করে হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে ড্রোন হামলা চালাতে পারে এবং এই হামলার কাজে ক্যালিফোর্নিয়ার উপকূলে অজ্ঞাত নৌযানকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করবে। ইরানের পক্ষ থেকে আরেকটি চমৎকার খবর আছে, সেটি হচ্ছে মার্কিন সরকার যদি ইরান বিরোধী চরম নিষেধাজ্ঞার দিকে যায় এবং এই নিষেধাজ্ঞা যদি কোনো দেশ বাস্তবায়ন করার উদ্যোগ নেয় তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালীতে নিষিদ্ধ হবে, সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এবং আরও প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একেবারে ছোট ছোট কাটা করে মূল আলোচনাগুলো করব, ভিডিও খুব লম্বা করব না আশা করি। প্রথম আলোচনা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের একটি আদালত। কারণ হচ্ছে গত মে মাসে ফ্লোটিলা সুমুদ গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই ফ্লোটিলায় হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, এবং সেখানে ব্যাপক অত্যাচার নিপীড়ন করেছিল। 1-2জন মারা গিয়েছিল হয়তো, বা যদি মারা নাও যায় তাহলেও প্রচণ্ড রকমের নির্যাতনের শিকার হয়েছিল ওই ফ্লোটিলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের লোকজন। এমনকি নারীদেরকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষাপটে তুরস্কের আদালতে মামলা করা হয় এবং সেই মামলার একটা গুরুত্বপূর্ণ আইনি পর্যায়ে এসেছে। এই পর্যায়ে নেতানিয়াহু এবং আরও বেশ কিছু মানুষের বিরুদ্ধে, মোট সম্ভবত 36 জন এই মামলার আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই পরোয়ানা যাতে কার্যকর করা যায় সেই জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্টারপোল সাহায্য করতে পারবে কিনা? ইন্টারপোল তথ্য দিয়ে সাহায্য করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ধর্ম, বর্ণ, বিদ্বেষ, রাজনৈতিক নেতা, এই রকম প্রেক্ষাপটে সম্ভবত তারা এই রকমের আহ্বানে সাড়া দেয় না বা দেবে না। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক অঙ্গনে এখনও যেহেতু ইসরায়েল এবং আমেরিকার প্রভাব রয়েছে, সেক্ষেত্রে ইন্টারপোল কতদূর সাড়া দেবে সেটা দেখার ব্যাপার। ইন্টারপোল অবশ্যই পশ্চিমা প্রভাবিত একটি পুলিশ সংস্থা। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে
ইসরায়েলি সরকার ইহুদি বিরোধী ডিকটেটর বা স্বৈর শাসক হিসেবে মন্তব্য করেছে। বাস্তব কথা হচ্ছে এই মুহূর্তে ইসরায়েল এবং তুরস্কের ভেতরে খানিকটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত ৩-৪ দিন আগে সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হামলার পর এই টানাপোড়েনটা তৈরি হয়েছে। আমরা সবাই জানি এর আগে তুরস্কের সাথে ইসরায়েলের এবং ইসরায়েলের সাথে তুরস্কের যথেষ্টই ভালো সম্পর্ক ছিল, বাণিজ্যিক কূটনৈতিক বিভিন্ন রকমের সম্পর্ক ছিল। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট তুর্কি পার্লামেন্টে বক্তব্য পর্যন্ত দিয়েছে এই এরদোগানের আমলেই। তারপরেও মাঝে মাঝেই দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং এই সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে সবচেয়ে নেতিবাচক ভূমিকা পালন করেছে নেতানিয়াহু, যার কারণে তুরস্ক হয়তো আজকে আত্মসম্মান বাঁচানোর জন্য এইরকম একটা পর্যায়ে যেতে বাধ্য হচ্ছে। বিশেষ করে সিরিয়ায় তারা তুরস্ক যে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের কাজ করছিল, সেই জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। ওটা তুরস্কের সার্বভৌমত্বের উপরেই হামলা চালানোর মতো। সেই জায়গায় এখনও তুরস্ক সামরিকভাবে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো জবাব দেয়নি। বাট দুই দেশের পক্ষে অর্থাৎ ইসরায়েল এবং তুরস্কের ভেতরে, দুই দেশের ভেতরে বা দুই পক্ষের ভেতরে একটা চরম উত্তেজনা কাজ করছে এবং ক্রমেই এই উত্তেজনা বেড়ে চলেছে। এইরকম একটা প্রেক্ষাপটে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই অবস্থায় এক পক্ষ আর এক পক্ষকে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, ঘায়েল করছে, কথা বলছে ইত্যাদি ইত্যাদি। তবে এরই মধ্যে মনে হচ্ছে যে উত্তেজনাটা বেশ মারাত্মক আকার ধারণ করেছে। তার কারণ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলছে যে তুরস্ক সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ সেই প্রায় গোলান, কুনেত্রা, দারা এই সমস্ত এলাকায় অর্থাৎ দামেস্ক ছাড়িয়ে সামনে, রাজধানী দামেস্ক ছাড়িয়ে আরও সামনে গেলে ইসরায়েলি সীমান্তের দিকে বলা যায় যে সাজোয়া যান, আর্মার্ড ভেহিকেল এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে। বলা হচ্ছে 200 থেকে 250 আর্মার্ড ভেহিকেল এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি। এটা আরও বিভিন্ন খবর থেকে, বিশেষ করে ইসরায়েলি গণমাধ্যম থেকে বলা হচ্ছে যে তেল আবিব নেটো জোটের আর্টিকেল 5টা বিশেষভাবে বিশ্লেষণ করে দেখছে। এর মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক যে উত্তেজনা বা যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই টানাপোড়েন থেকে যদি সামরিক সংঘাতের দিকে যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। কারণ তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য। এখন নেটো জোটের সদস্য দেশের উপর হামলা চালালে তাহলে তো নেটো জোট আসতে বাধ্য, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সেই প্রেক্ষাপটটা কীরকম হবে, এবং নেটো জোটের অন্য সদস্যদের সবার সাথে তো ইসরায়েলের সম্পর্ক খুব ভালো। এটা তো বেসিক্যালি পশ্চিমা জোট। তো যাতে নেটো জোট বিব্রত না হয় সেই জন্য ইসরায়েল বুদ্ধি করছে যে তুরস্ক যখন সিরিয়ায় অবস্থান করছে বা সাইপ্রাসে অর্থাৎ তুরস্কের ভূখণ্ডের বাইরে যখন অবস্থান করছে, তখন ওটা রাষ্ট্র হিসেবে তুরস্কের উপরে হামলা না, সেইভাবেই গণ্য করা হবে। এবং হয় সিরিয়ায় অথবা উত্তর সাইপ্রাসে তুর্কি অবস্থানে বড় রকমের হামলা করতে পারে ইসরায়েল। এটা ইসরায়েলের হায়ুম পত্রিকার খবর। তা ব্যাপারটা যদি তাই হয় তাহলে দুই পক্ষের ভেতরে একটা বড় রকমের সামরিক সংঘাতের আশঙ্কা আছে। গতকালকে কিন্তু আমরা খবর দিয়েছিলাম যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের আনাগোনা ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখা যাচ্ছে, যেখানে তুরস্ক কখনোই সাধারণত যুদ্ধ জাহাজ পাঠাতো না, সেই জায়গায় যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। এবং এমন খবরও বেরিয়েছে যে ইসরায়েল এবং তুরস্কের যুদ্ধ জাহাজ মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে কোথাও কোথাও। তার মানে একটা সামরিক সংঘাতের আশঙ্কা আছে। এবং ইসরায়েল সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে, ওটা তো জেনে শুনে হামলা চালিয়েছে এবং সেটা একেবারে তুরস্কের সীমান্তের কাছে। এগুলো জেনে শুনেই করেছে এবং এটা মোটেই ইসরায়েল কুণ্ঠাবোধ করবে না তুরস্কের উপরে হামলা চালানোর ব্যাপারে। এগুলো তুরস্ককে অনেক আগেই হুঁশ হওয়া দরকার ছিল, আগেই তার খেয়াল করা দরকার ছিল। যাই হোক, এখন পরিস্থিতি এইরকম। এই অবস্থায় তুরস্ক কী করবে এবং ইসরায়েল কী করবে, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে তারা দুই পক্ষই ভেতরে ভেতরে পুনর্মূল্যায়ন করছে, আলাপ আলোচনা করছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তাতে যা ভাবভঙ্গি মনে হয়
দুই পক্ষের ভেতরে ছোটোখাটো হলেও একটা সংঘর্ষ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি ইরান প্রসঙ্গে একটু আসি। আপনারা সবাই জানেন, আমরা গত 2 দিন ধরে আলোচনা করে আসছি যে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে ইকোনমিক ডুমসডে ঘটাবে, অর্থাৎ ইরানকে একদম নিষেধাজ্ঞার কিয়ামত বইয়ে দেবে, প্রচণ্ড রকমের নিষেধাজ্ঞা দেবে। ইরান কি করবে? ইরান একদম সোজা করে বলে দিয়েছে আজকে, আমেরিকা যদি ইরানের উপরে এই রকমের কঠোর নিষেধাজ্ঞা দেয়, আমরা দুপুর ভিডিওতে বলেছিলাম 3টা অপশন আছে ইরানের হাতে, আর এখন ইরান নতুন করে আরেকটা কথা বলেছে। সেইটা হচ্ছে, যদি আমেরিকা ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা দেয় আর বিশ্বের কোনো দেশ যদি সেই নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করতে যায়, তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না, নিষিদ্ধ ঘোষিত হবে। হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেলের জাহাজ কিন্তু চলে না, তেলের জাহাজ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, তারপরে গাড়ি, সার, সিমেন্ট, মেটাল, বহু পণ্য, গ্যাস, বহু পণ্য কারো না কারোর এই হরমুজ প্রণালীতে আসা লাগবে। বহু কোটি ডলারের বাণিজ্য প্রতিদিন হয় এই হরমুজ প্রণালী দিয়ে। অতএব কারো না কারো জাহাজ আসতে হবে। বাট যে দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নেবে, সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে দেবে না ইরান, এটা পরিষ্কার ঘোষণা। ফলে ইরানের হাতে যে 3টি অপশন ছিল মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার, সেই 3টি অপশনের সাথে আরেকটা নতুন অপশন যোগ হলো। এছাড়া চীন এবং রাশিয়া বেশ শক্ত অবস্থান নিয়েছে, কোনো মতেই ইরানের বিরুদ্ধে আমেরিকার এই শক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের সুযোগ দেবে না, তারা সহযোগিতা করবে না। কারণ এই চীন এবং রাশিয়া তারা নিজেরাও প্রায় মাঝে মাঝেই নিষেধাজ্ঞার কবলে পড়ে, আর রাশিয়া তো সেই ইউক্রেন যুদ্ধ শুরুর থেকেই নিষেধাজ্ঞার কবলে আছে। এই দুটি দেশ এখন বুঝতে শিখেছে যে ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ করে দেওয়া মানেই হচ্ছে তাদের বিরুদ্ধেও আমেরিকা মাঝে মাঝে নিষেধাজ্ঞা দেবে। তারা কি করবে? এই জন্য একেবারে শুরুতেই হয়তো চীন এবং রাশিয়া আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবে যে আমরা এই নিষেধাজ্ঞার ভেতরে নেই। এপাশে মার্কিন ফেডারেল ইনভেস্টিগেশন, যেটা অর্থাৎ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটা, FBI, তারা বলছে যে যদি আমেরিকা ইরানের উপর নতুন করে হামলা চালায়, তাহলে ইরান হয়তো আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের হামলা চালাতে পারে, ড্রোন হামলা। এবং সেই ড্রোন হামলাটা হবে কিভাবে? সেই ড্রোন হামলাটা হবে আনআইডেন্টিফাইড, অশনাক্তকরণ যুদ্ধযান বা জলযান বা নৌযান, তাকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান। এই কথা বলছে আমেরিকার FBI। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে মার্কিন প্রশাসন, মার্কিন গোয়েন্দারা ইরানকে ভয় পাচ্ছে যে এই যুদ্ধ শুধুমাত্র, নতুন করে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে সেই যুদ্ধ শুধুমাত্র ইরানের ভূখণ্ডে বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সেই যুদ্ধ ইউরোপে তো ছড়িয়ে যাবে, এমনকি আমেরিকার মাটিতে চলে যেতে পারে। এটাই ভয় পাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এখানে আমি একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে, আসলে কি আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান আমেরিকার ভেতরে এইরকম ড্রোন ব্যবহার করে অথবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ডিয়ার ভিউয়ার্স, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেন মোয়াব্বি একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে যুদ্ধ চলছে 6 মাস যাবৎ, এখন আমেরিকার আক্রমণ বন্ধ আছে। তিনি বলেছেন ফের যদি আমেরিকা ইরানের উপর বড় ধরনের কোনো আক্রমণ করে, তাহলে ইরান
এমন অস্ত্র ব্যবহার করবে যা ইতিপূর্বে ব্যবহার করা হয়নি। ইতিমধ্যে তিনি আবার স্পষ্ট করেছেন যে ইরান অস্ত্র নির্মাণে অর্থ বিনিয়োগ করেছে, কারণ ইরান জানে যে এই যুদ্ধ অনেক দিন চলতে পারে। তাই ইরানের প্রস্তুতি অনেক লম্বা এবং অনেক শক্তিশালী প্রস্তুতি। তারই পরিপ্রেক্ষিতে ইরান সরকার অস্ত্র বিনির্মাণে অর্থ বিনিয়োগ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে এখন যে অস্ত্র তৈরি হচ্ছে সেটা পরবর্তী কোনো বড় আক্রমণে আমেরিকাকে মোকাবেলা করার জন্য ব্যবহার করা হবে এবং এই অস্ত্র ইতিপূর্বে আর ব্যবহৃত হয় নাই। স্পষ্ট করে বলা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোয়াব্বির কথায়, সেটা হলো এই যে এই অস্ত্রগুলো ড্রোন বা মিসাইল আগের ব্যবহৃত অস্ত্র বা ড্রোন এবং মিসাইল থেকে অনেক অনেক বেশি শক্তিশালী হবে, এতে কোনো সন্দেহ নাই। এদিকে আমেরিকা অনেক কিছু চিন্তাভাবনা করে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন যেভাবে টুইট করে তার মাধ্যমেই বলেছেন যে আরও শক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপর আরোপ করা হবে। আমি ঠিক বুঝতে পারছি না আরও শক্ত নিষেধাজ্ঞা কি হতে পারে। তো সেই হিসাবে আব্বাস আরাকচি বলেছেন, ঠিক আছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তো ইরানের উপর অনেক দিন থেকেই চলছে আমেরিকার। শুধু আমেরিকার না, আমেরিকার কিছু মিত্র দেশেরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপর চলছে। ইরান কিন্তু এই নিষেধাজ্ঞা মাথায় রেখেই গত 6 মাস যাবৎ আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে। এতে ইরান শঙ্কিত নয়। তিনি বলেছেন, যেটা আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, যে এই নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বরং আমেরিকার আরও বড় পরাজয় ডেকে নিয়ে আসবে। এটা বড় পরাজয় বলতে তিনি ইঙ্গিত করেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমেরিকা কোনোদিন নিতে পারবে না এবং তেল সংকট বা জ্বালানি সংকটও কাটবে না, যেটা আমেরিকাকে একটা না একটা সময়ে অবশ্যই আমেরিকাকে সমস্যায় পড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আরেকটি জায়গায় বলা হয়েছে যে তিনি আরও বলেছেন যে ইতিমধ্যেই যে বিষয়টি ঘটেছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী এই রোল প্লে করছে, দ্বিমুখী ভূমিকার জন্য আব্বাস আরাকচি বলেছে যে আমাদের মনে হচ্ছে যে উপসাগরীয় দেশের রাষ্ট্রনায়করাও এখন খুব বিরক্ত এবং দ্বিধান্বিত। এই অবস্থা চলতে থাকলে উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, তাদের কিন্তু সবচেয়ে বড় ব্যবসা যেটা তেলের, সেটা কিন্তু তারা আর করতে পারবে না, স্মুথলি করতে পারছে না এবং অর্থনৈতিক অবস্থা খুব খারাপ পর্যায়ে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো কিন্তু আসলেই তাদের প্রাত্যহিক কর্মের জন্য অন্যান্য দেশের লোকজনের উপর ডিপেন্ড করতে হয়, যেটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করতে হয়। তাহলে অর্থনৈতিক সমস্যা যদি তৈরি হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কর্মসংস্থানের জন্য যাওয়া উপসাগরীয় দেশগুলোতে তারা কিন্তু এই কর্মসংস্থান আর তৈরি করতে পারবে না বিদেশি মানুষদের জন্য। আর তারা নিজেরা তো খুব একটা কাজ করে না, উপসাগরীয় দেশগুলোর জনগণ কিন্তু এই সকল কাজ করে না যে সকল কাজ আমাদের দেশ বা ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে লোকজন গিয়ে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত থাকে, তারা অনেক আরাম আয়েসে জীবনযাপন করে। সুতরাং তাদের যে জনগণের আরাম আয়েসে জীবন কিন্তু টিকবে না যদি হরমুজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে এবং বাব আল মানদেব লোহিত সাগরের যে আরেকটা প্রণালী আছে সেইটাও হুতিরা এখন নিয়ন্ত্রণ করছে। সুতরাং সামনের বিশ্ব কিন্তু বড় ধরনের জ্বালানি সংকটে পড়বে, অর্থনৈতিক বিপর্যয় ঘটবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এই অর্থনৈতিক বিপর্যয় কিন্তু সারা বিশ্বে বড় ধরনের কর্মসংস্থানে প্রভাব পড়বে, ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে এবং আন্তঃদেশীয় যে সম্পর্ক, রাষ্ট্রে রাষ্ট্রে যে সম্পর্ক, সেটাতে সমস্যা হবে, পিপলস টু পিপলস কন্ট্যাক্টে সমস্যা হবে। সব কিছু মিলিয়েই কিন্তু এখন উপসাগরীয় দেশের রাষ্ট্রনায়করা বড় ধরনের সমস্যার মধ্যে আছে। আর আরেকটি জিনিস আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উনি বুজুর্গান মানুষ, পড়াশোনা অক্সফোর্ডে করেছেন, উনি বলেছেন যে এই 6 মাস যে যুদ্ধ চলল তাতে ভূ রাজনৈতিক পরিবর্তন এসছে, বিশেষ করে পশ্চিম এশিয়াতে এবং মধ্যপ্রাচ্যের এই যে ভূ রাজনৈতিক পরিবর্তন, তাতে এই পরিবর্তনে কিন্তু যে এইখানে কোন অবস্থায় এই পরিবর্তন গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি জিনিস নিশ্চিত করে বলা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকার স্থাপনাগুলো আছে, সামরিক স্থাপনাগুলো, সেইগুলো ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে,
অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে এবং তাতে আমেরিকার প্রভাব যে মধ্যপ্রাচ্যে কমে গেছে তাতে কোনো সন্দেহ নাই। এমতো অবস্থায় আমেরিকা যদি আরও বড় ধরনের আক্রমণের কোনো চিন্তাভাবনা করে তাহলে আমেরিকা জিততে পারবে না। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এর পরাজয় স্বীকার করে নিতে হবে। ইতিমধ্যেই কিন্তু গাজা চুক্তি যেটা করেছে এটা কেউই মানে নাই, না মেনেছে ফিলিস্তিনিরা, না মেনেছে হামাস, না মেনেছে হিজবুল্লাহরা। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন থেকে যেই ধরনের রাষ্ট্রীয়, আন্তঃরাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে কথা বলতে চান, তার কথাগুলো অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং ভবিষ্যতে আর কেউ এই কথাগুলো একেবারেই বিশ্বাস করবে না। সুতরাং সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেই প্রকট আকার ধারণ করেছে। এরপরে আমি ইসরায়েলি সমস্যা নিয়ে, বিশেষ করে ফিলিস্তিনের গাজাদের যে সমস্যা, এই তথাকথিত শান্তি মিটিং ওয়াশিংটনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেটা যে এক ধরনের ষড়যন্ত্র, নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ষড়যন্ত্র, সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা আমি খুব বড় করে দিতে চাচ্ছি না, শুধু এতটুকুনি বলবো যে ট্রাম্পের হুমকি ইরান আর গ্রাহ্য করে না, গ্রাহ্য করার কথাও নয়, এবং বিশ্ব বলয় কিন্তু অন্যদিকে যাচ্ছে। যে বিষয়টা হলো এই, ইতিমধ্যেই যে তিনটি মুসলিম দেশ যে চুক্তি করেছে, সামরিক চুক্তি, এই চুক্তিকে কিন্তু খুব ভালোভাবে ইরানও নেয়নি। খুব মজার কথা, ইরানও নেয় নাই তার কৌশলগত কারণে, এবং ইসরায়েলও নেয়নি। এটা করিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এ করিয়েও কোনো ফায়দা হয় না, লাভ হয়নি। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যে মিলিটারি অ্যালায়েন্স করেছে, এটার কোনো ইফেক্টিভ রেজাল্ট নাই। বরং আব্বাস আরাকচি কালকের বক্তব্য স্পষ্ট করেছেন যে সমগ্র মুসলিম রাষ্ট্রগুলোকে এক হতে হবে। আর আরেকটি জিনিস হলো এই, যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি বোধহয় সৃষ্টিকর্তার অপার কৃপা, তার জন্যই তারা তেল সম্পদে এত শক্তিশালী, এত সমৃদ্ধি অর্জন করেছে। তেল সম্পদে এত সমৃদ্ধি, তা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমেরিকা আসতো না, সেখানে সামরিক স্থাপনাও তৈরি করতো না। একটি বিষয় জানতে হবে আমাদের, সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো এই, পৃথিবীর যে কোনো দেশেই কোনো সম্পদ থাকুক, প্রাকৃতিক সম্পদ, তেল বলেন, গ্যাস বলেন, তারপরে সোনার খনি বলেন, ডায়মন্ডের খনি বলেন, সেগুলোর সন্ধান পেলেই আমেরিকা চলে আসে সেইখানে, যেটা একসময় আসতো ব্রিটেন এবং ফ্রান্স। এবং এই সম্পর্কে একটু বলি, সাউথ আফ্রিকায় যখন প্রথম সোনার খনি এবং ডায়মন্ডের খনি পাওয়া যায়, তখন ইউরোপীয় দেশগুলি আসা শুরু করে। সেটা হলো পর্তুগিজরা আসে, জার্মানিরা আসে, ফ্রান্স আসে এবং ডাচরা আসে। এগুলো এসে যখন এই সোনার খনি এবং ডায়মন্ডের খনি আয়ত্ত করার চেষ্টা করছিল, তখন ব্রিটেন জেনে গেল যে এখানে মহারত্ন লুকিয়ে আছে, ডায়মন্ড এবং সোনা। তাই ব্রিটিশরা তখন কী করলো? ব্রিটিশরা তখন তাদের সবচেয়ে শক্তিশালী নৌবহর, তখন ব্রিটিশ সাম্রাজ্য সারা পৃথিবীতে বিস্তৃত, এবং ব্রিটিশের নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, তারা তখন তাদের নৌবাহিনী ওপেন করে এবং সাউথ আফ্রিকা এসে দখল করে, এবং ওই যে কনফেডারেশন ইউরোপীয় রাষ্ট্রগুলোর, ফ্রান্স, জার্মানি, তারপরে হলো স্পেন, তারপরে পর্তুগিজ, তাদেরকে তাড়িয়ে দিল। ওই কনফেডারেশনের নাম ছিল বোয়ের। সেই যুদ্ধ হলো, যে যুদ্ধটার নাম হলো বোয়ের যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশ নেভির কাছে ওই রাষ্ট্রগুলোর নেভি পরাজিত হয়, ফলে ব্রিটেন ওইটা দখল করে নেয়। এখন ব্রিটেনের এই লেগেসি এখন আমেরিকা বহন করে। আমেরিকা যেখানেই পৃথিবীর যেই জায়গায় সম্পদ দেখুক, সেটা প্রাকৃতিক সম্পদ এবং তেল, গ্যাস বা অন্যান্য দামি কোনো বস্তুর খনি, যেখানেই সন্ধান পাবে সেখানে আমেরিকা যাবেই যাবে। তবে এই যাওয়ার পথবোধ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে মনে হয় না যে এই 6 মাস যে যুদ্ধ হলো ইরানের সঙ্গে আমেরিকার, তাতে সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলও একটা সংকটে পড়েছে, যে ইসরায়েল আমেরিকার পারপাস সার্ভ করত, আমেরিকার বলেন মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন করত, সেইটারও একটা স্তিমিত ভাব এসছে, এবং আমেরিকা এককভাবে আর কোলাতে পারবে না। আমেরিকার যে বেসগুলো ইরান উপর্যুপরি ধ্বংস করে শেষ করে দিয়েছে, প্রায় নিঃশেষ, সেইগুলোকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে প্রচণ্ড আক্রমণের অবস্থায় আনা আমেরিকার পক্ষে দুরূহ। ইতিমধ্যেই ইরান কিন্তু ইউরোপের দেশগুলোকে সতর্ক করেছে। বলা হয়েছে, ব্রিটেনকে বলে দিয়েছে, যদি ফার্দার কোনো আক্রমণ ব্রিটেনের কোনো বেস থেকে
করা হয় ইরানের উপর, তাইলে প্রথমেই কিন্তু ইরান সাইপ্রাসে ব্রিটেনের যে বিমান ঘাঁটি তা আক্রমণ করবে। অর্থাৎ সাইপ্রাস একটি ক্ষুদ্র দেশ, সাইপ্রাসের পক্ষে ইরানের ড্রোন এবং মিসাইল হামলা সহ্য করা বা মোকাবেলা করা মোটেই সম্ভব নয়। সুতরাং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবশ্যই খুব সঠিকভাবে চিন্তা ভাবনা করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আশা করি ইরান এই ব্যাপারে যথেষ্ট সতর্কতাবাণী দিয়েছে ব্রিটেনকে এবং ব্রিটেন সেটা মানবে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।